নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সামনেই আসছে বসন্ত উৎসব, কিভাবে আমরা সবাই সেফ ভাবে হোলি খেলবো, রং মাখবো, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। একই সাথে জানবো বসন্তকালে আমাদের যে ত্বকের বিভিন্ন রকমের সমস্যাগুলি হয়, সেই বিষয়গুলি থেকে কি করে মুক্তি পাবো সেই নিয়ে আমার সাথে আজ স্টুডিওয়ে রয়েছেন প্রফেসর ডক্টর সঞ্জয় ঘোষ মহাশয়। নমস্কার। নমস্কার। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের প্রফেসর। আমরা বিস্তারিত ওনার সাথে আলোচনায় যাব। পজিটিভ বার্তার এই স্টুডিওতে ওনাকে জানাই স্বাগত। নমস্কার স্যার, আপনি আজ আমাদের সাথে এসেছেন এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেই শীতটা শেষ হয় প্রত্যেকেরই দেখা যায় যে স্কিনে একটা বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয় এবং কম বেশি প্রত্যেকেরই, যেহেতু এখন মেকআপ বলুন বা দূষণ বলুন, সূর্যের তাপে বলুন, স্কিনের একটা এবং চুলের একটা বিভিন্ন ধরনের ক্ষতি প্রত্যেকেরই হয়। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। প্রথম স্যার, আমি প্রশ্ন যেটাই যাচ্ছি যে বসন্তকালে ত্বকে কি কি ধরনের সাধারণত সমস্যা দেখা যায়? আসলে শীতকালে ত্বকের এক ধরনের সমস্যা হয়, ত্বকটা অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে, তার জন্য কিছু প্রবলেম হয়। বিশেষ করে যাদের একটু ড্রাই স্কিনের ধাত বা যাদের ধরুন ডায়াবেটিস, যাদের ধরুন হাইপোথাইরয়েড, তাদের স্কিন বেশি ড্রাই হয়। আর অনেকে আজকাল মেকআপ খুব বেশি করেন, তার জন্য তাদের স্কিন, বিশেষ করে মুখের স্কিন খুব ড্রাই হয়। কিন্তু যেই বসন্ত এলো, আসলে প্রকৃতি এই ট্রানজিশনটা দিয়েছেন। ওদিকে হেমন্ত দিয়েছেন, গরম থেকে যেমন শীত আসবে, আর এইখানে ঠান্ডা থেকে গরম, এই ট্রানজিশনগুলো প্রকৃতি আমাদের দিয়েছে। কিন্তু সমস্যা ইদানিংকালে আমরা দেখছি এই বসন্ত বা হেমন্ত খুব যেন মিলিয়ে যাচ্ছে, মানে তাদের দেখাই পাওয়াই যাচ্ছে। মানে হঠাৎ এবারেও যেমন হঠাৎই গরমটা পড়ে যাচ্ছে ঠান্ডাতে। এখন স্কিনের তো অনেক কাজ, প্রচুর কাজ। স্কিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান। আমাদের যত অর্গান আছে, লিভার, কিডনি, সবচেয়ে বড় কিন্তু স্কিন। তার কাজও প্রচুর। আর যে তাকে যেহেতু বাইরের ঝড়ঝাপটা সামলাতে হয়, বাইরের এনভায়রনমেন্ট, বাইরের আবহাওয়া, তো তার বেশি প্রবলেম। অন্যরা তো ভেতরে আছে অন্য। তো এই ক্ষেত্রে যেটা হয়, যদি হঠাৎ ঠান্ডা থেকে গরম আসে, ঠান্ডার সময় স্কিনকে একভাবে চলতে হচ্ছিল, এখন হঠাৎ গরম আসছে, তার ফলে হঠাৎ স্কিনের, আর বিশেষ যখন আবার গরম পুরো এসে যাবে তখন তো স্কিন সেইভাবে চলবে, কিন্তু এখন একটু অসুবিধে স্কিনের নিজের হচ্ছে। এবং মানুষকে যারা নিজের ত্বকের চর্চা করছেন তাদের এটা বুঝতে হবে। ধরুন একটা ময়েশ্চারাইজার তিনি লাগাচ্ছিলেন, কিন্তু অনেকে এই সময়টা একেবারে সব ছেড়ে দিলেন ময়েশ্চারাইজার, এইটা ঠিক না। আমরা যেটা বলি একটা লাইট ময়েশ্চারাইজার, আজকাল অনেক থিন ময়েশ্চারাইজার পাওয়া যায়, অনেক মেডিকেল কোম্পানির এরকম আছে, যেগুলোকে আমরা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার বলি। আর বিশেষ করে যাদের একটু পিম্পলস হওয়ার টেন্ডেন্সি বা যাদের একটু অয়েলি স্কিন, তাদের এইগুলোই ব্যবহার করা উচিত। তো তাদের কিন্তু এরকম একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর যাদের একটু ধরুন অ্যাবভ 40-45 বয়স বা যাদের বললাম ডায়াবেটিস, থাইরয়েড, তাদের কিন্তু একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে এখনো এই সময়। অনেকে এইগুলো ইউজ করেন না। আরেকটা জিনিস অনেকে করেন না, ততটা গরম নেই, ততটা হয়তো রোদ নেই, কিন্তু সানস্ক্রিনটা সারা বছরের সঙ্গে হওয়া উচিত, সারা বছরই। তবে এই সময় যেহেতু শীতকালে আমরা একটু অয়েলি সানস্ক্রিন ইউজ করতে পারি, এখন আমাদের একটু মিনারেল বেসড সানস্ক্রিন বা অয়েল ফ্রি সানস্ক্রিন বা আরেকটা বলা হয় ফিজিক্যাল সানস্ক্রিন, এইগুলো অয়েল ছাড়া, মানে অয়েল অনেকটাই কম, তো এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে এই সময়, খুব দরকারি। আর সেরকম চুল যেটা বললেন, চুলটাও ঠান্ডার সময় ড্রাই হচ্ছিল, ওই সময় ড্যান্ড্রাফ হচ্ছিল, এই সময় চুলটা একটু আবার অয়েল সিক্রেশন বেড়ে গেল। তো সেটা বুঝতে হবে, যাদের খুব অয়েল সিক্রেশন বেশি বা ড্যান্ড্রাফ বেশি, তাদের কিন্তু অয়েল দেওয়া চলবে না। আর তাদের একটা শ্যাম্পু করতে হবে, আর কিছু ক্ষেত্রে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। তবে অনেকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো খুব বেশি ইউজ করেন, সেটা প্রচন্ডই কেমিক্যাল বেসড। হ্যাঁ, একদমই। আমরা যেটা বলি প্রথম মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুন, যদি দেন, না হলে আর অ্যান্টি ড্যান্ড্রাফ লাগবে না। তেলটা কম দিন যাদের ড্যান্ড্রাফ আছে। আর যদি ড্যান্ড্রাফ বেশি থাকে, যেটাকে আমরা সেবোরিক ক্যাপিটিস বলি, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ, কিন্তু সেটাকে পুরো ধুলে হবে না মাথা, তাতে অনেকেরই চুল খুব রাফ হয়ে যায়। তো আমরা ওটা একটু জলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে, চুলের ত্বকে একটু 1-2 মিনিট ভিজিয়ে রাখতে বলি, তারপর ধুয়ে তিনি একটা কন্ডিশনার লাগাতে পারবেন।
আর যাদের এইটা অয়েলি টেন্ডেন্সি তারা অয়েল দেবেন না, বদলে কন্ডিশনার, কিন্তু সেটা অ্যাট লেংথে লাগাবেন, মানে চুলের গোড়ায় বেশি কন্ডিশনার দেওয়ার দরকার নেই। তো এইটা কিন্তু এখন করা দরকার। আর যারা মেকআপ করেন তাদের তো একটু বেশি সাবধান হতে হবে। স্যার পরবর্তী প্রশ্নে আসছি। এই আপনি বলছিলেন যে হেমন্ত আমরা দেখতে পাই না, বসন্ত সেভাবে বুঝতে পারছি না। তো এই যে শীত থেকে বসন্তে আবহাওয়ার পরিবর্তনের জন্য ত্বকে কি ধরনের প্রভাব পড়তে পারে? না, ত্বকে তো অনেকগুলো প্রভাব পড়তে পারে। একটা হচ্ছে যে যেহেতু সান মানে তখন ড্রাই ছিল, এখন একটু অয়েলি হতে শুরু করলো, তো যাদের একটু অ্যাকনি টেন্ডেন্সি, পিম্পলটের টেন্ডেন্সি, তাদের কিন্তু এই সময়টা পিম্পলস হয়, বেড়ে যাবে? বেড়ে যায়। আচ্ছা। সেই জন্য মেকআপটা খেয়াল, মেকআপ মানে ময়েশ্চারাইজারটা খেয়াল রাখতে হবে তাদের। শীতকালে যে থিক ময়েশ্চারাইজার করছিলাম এখন করলে সেটা অ্যাকনিটা আরো বেড়ে যাবে। তো এদের লাইট আর ময়েশ্চারাইজার দিতে হবে। সানস্ক্রিনটাও ওই বললাম মিনারেল বেসে যেতে হবে, যেটা শীতকালে এতদিন করছিলেন সেগুলো চেঞ্জ করতে হবে। আর এই সময় অনেকে মেকআপে ফাউন্ডেশন বা এগুলো ইউজ করেন, তাতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। আমরা যেটা বলি ড্রাই প্রোডাক্ট, মানে ড্রাই কম্প্যাক্ট, ড্রাই পাউডার, এগুলো ইউজ করুন। মানে একটা সানস্ক্রিন আমরা সবসময় লাগাতে বলি, তার উপরে ময়েশ্চারাইজার লাগিয়ে, বা ময়েশ্চারাইজারটা আগেও লাগানো যায় বেস হিসেবে, তার উপরে আমরা অনেক সময় ক্যালামাইনকে একটু ওয়াটারে মিশিয়ে বা হালকা ময়েশ্চারাইজার মিশিয়ে একটা বেস করতে বলি, ইনস্টেড অফ ওই ফাউন্ডেশনে আমরা খুব প্রবলেম দেখি। আর এই সময়টা এগুলো বেশি হবে। আর যাদের একটু সেন্সিটিভ স্কিন, ত্বক একটুতেই রিয়াক্ট করে, তাদের একটু সাবধান হতে হবে। তাদের যে কোনো প্রোডাক্টই নতুন ইউজ করলাম, আর অনেকে আবার এই সময় হয়তো যেহেতু একটু গরম পড়ছে, মানে খুব একদম মানে ড্রায়ার প্রোডাক্ট ইউজ করলেন যেগুলো ড্রাই করে দেয়, সেটা কিন্তু আবার প্রবলেম। মানে এই একটা মাস মানুষকে খুব বুঝে, এবং অ্যাকচুয়ালি নিজের স্কিনটা নিজে বুঝতে হবে, কারণ এইটা বাইরে থেকে বলে দেওয়া যাবে না। কারো যদি অসুবিধা হয় তিনি একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিজের ত্বকটা বুঝে নেবেন যে কি। অনেকের কম্বিনেশন ত্বক থাকে, সেন্ট্রাল পার্টটা অয়েলি, 4-5টা ড্রাই, তো তাদের সেন্ট্রাল পার্টে ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে, সাইডে মানে যেরকম দরকার কি, সেন্ট্রাল পার্টে কম লাগাবেন, বাট পেরিফেরিতে লাগাবেন 4-5টা, মানে এটা বুঝে। এক্স্যাক্টলি, না একটু অয়েল ফ্রির দিকেই থাকা ভালো, এক্সেপ্ট যাদের 45-50 বয়স হয়ে গেছে, তারা একটু নর্মাল ময়েশ্চারাইজার লাগাতে পারে। তো এই সময় এইগুলো বাড়তে পারে। আর ওই বললাম হঠাৎ, মানে এখন এই সময়টা অতটা গরম পড়েনি, অনেকে খুব বেশি সান এক্সপোজড হয়ে গেলেন, তাদের স্কিনে র্যাশ বেরিয়ে যেতে পারে, স্কিনটা কালো হয়ে যেতে পারে, ডার্ক হয়ে যেতে পারে, মানে স্কিনে যে পিগমেন্টেশনটা হয় ফ্রম আল্ট্রাভায়োলেট, বা অনেকে বাইরে বেড়াতে গেলেন সেখানে এক্সপোজড হলেন। আমরা এই সানস্ক্রিনটা সমুদ্রের ধারে প্রবলেমটা খুব, সমুদ্রের ধারে এবং হাই এতেও কিন্তু হিলসেও, কারণ অ্যাকচুয়ালি আল্ট্রাভায়োলেটটা সমুদ্রের ধারে তো রিফ্লেকশনের জন্য বেশি। আর অনেক সময় ঠান্ডায় অনেকে পাহাড়ে যান, এই সময় অনেকে যাচ্ছেন, তো পাহাড়ে যদিও উঁচু, ওখানে হয়তো ক্লাউডি, কিন্তু ওখানেও আল্ট্রাভায়োলেট ড্যামেজ করছে, কারণ ওটা আপনি সূর্যের কাছে পৌঁছাচ্ছে, ওপরে উঠছেন মানে সমুদ্রের কাছে, তাহলে ওখানেও কিন্তু স্কিন ড্যামেজ হবে। তো সানস্ক্রিনটা আপনাকে সঙ্গী রাখতে হবে। আর শুধু সানস্ক্রিন সবসময় হয় না, আপনাকে একটা ক্যাপ, ফুল স্লিভ, এগুলো, কারণ অনেকেই ওই বাইরে থেকে ঘুরে এসে আমাদের কাছে আসেন স্কিনের বিভিন্ন প্রবলেম নিয়ে, ড্যামেজ হয়ে গেছে বা ট্যান হয়ে গেছে সব বলেন, প্রোটেকশনটা নিলে এগুলো অনেকটা কম হবে, এটা আমি বলতে চাইছি। স্যার এই যে ট্যানিং এর কথা বলছেন, এই ট্যানটা অ্যাকচুয়ালি যেতে অনেককে দেখা যায় যে টমেটোর রস, দই, টক দই এগুলো ব্যবহার করে, এগুলোতে কি সত্যি ট্যানিং না, আমরা বা ট্যান প্যাক লাগাচ্ছে? না, আমরা এইগুলো একেবারেই ডিসকারেজ করি, বলি না। প্রথম কথা, যেটা বাইরে স্কিনে গিয়ে একটা ধরুন সমুদ্রের ধারে বা পাহাড়ে গিয়ে ট্যানটা হয়েছে, সেটা নর্মাল, ওটা নেচার আপনাকে দিয়েছে আপনার স্কিনটাকে আল্ট্রাভায়োলেট থেকে বাঁচানোর জন্য, সেটা এই ট্যানটা নর্মাল। কিন্তু এসেই অনেকে খুব চটজলদি সেটাকে ওঠানোর চেষ্টা করেন, আমরা এটা একদম এগেনস্টে, কারণ ওইটা করলে আপনি নেচারের এগেনস্টে গেলেন, আর তাতে স্কিনের অনেক প্রবলেম। আর বিভিন্ন প্রোডাক্ট এইগুলো ইউজ করলে তার মানে যতই সেটা ভেজিটেবল প্রোডাক্ট হোক, যতই সেটা হার্বাল হোক, তার কিন্তু কিছু রিয়াকশন স্কিনে আছে। খেতে পারেন কিন্তু আপনি লাগাতে সব পারেন না। তো সেই জন্য আমরা বলবো আপনি ফিরে এসে সানস্ক্রিন বারবার ইউজ করুন, একটা হালকা ময়েশ্চারাইজার ইউজ করুন, যতটা নিজেকে প্রোটেক্ট করুন, ওই ট্যানটা নিজেই চলে যাবে। আর যদি অনেকের দেখা যায় অনেকের স্কিন একটু বেশি ট্যান নেয়, এটা ঘটনা অনেক অন্যের চেয়ে, তাদের কিন্তু একটা ডক্টরকে কনসাল্ট করা উচিত, মানে স্কিনের ডক্টর। তিনি কিন্তু তার জন্য কিছু ভালো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো দিয়ে সেই ট্যানটা কমিয়ে দেবেন। কিন্তু এক্সপেরিমেন্টটা আমরা খুব একটা পছন্দ করি না। এটাই আমাদের মত। এখন স্যার একটা ট্রেন্ড এসেছে যে অনেককে দেখা যায় যে
গ্লুটাথিয়ন নিচ্ছে, তারপরে কোলাজেন সাপ্লিমেন্ট ব্যবহার করছে, কেউ কেউ আইভি ড্রিপস চালিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, এবং দিজ আর ভেরি এক্সপেন্সিভ, বাট পিপল আর ডুইং। এইগুলো নিয়ে কি না, বলতে আমার চাইছেন? প্রথম প্রথম গ্লুটাথিয়ন কিছু দেশে ব্যান্ড, আচ্ছা। খাওয়ার ওষুধ হিসেবে, ইনজেকশন হিসেবে। আমি সবচেয়ে কঠিন কথাটাই বলছি, ডেথ রিপোর্টেড গ্লুটাথিয়ন থেকে মানুষের মৃত্যু অবধি হতে পারে। আচ্ছা। সুতরাং এই একটা আমি নিজের প্রসাধন রূপচর্চার জন্য এমন কিছু করতে পারি না যেটা আমার শরীরকে বিপর্যস্ত করতে পারে। তো আমি এইগুলোর বিরাট বিরাট এগেনস্টে, এবং এইগুলো কোলাজেন সাপ্লিমেন্টের কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। এগুলো নিয়ে কিছুটা এখন বিজনেস চলছে এবং হাইপ চলছে, মানুষ টিভিতে এতে মাঝখানে যেমন কোরিয়ান গ্লাস খুব বেশি ছিল। তো এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু অনেকটাই বিজনেস, যত না সায়েন্স আছে, এবং মানুষের উপকারের চেয়ে অপকারী করে। আমরা যেটা বলবো, নর্মাল প্রসাধন করুন। আমরা 1 নম্বর যদি বলি, 2 নম্বর যদি বলি, 3 নম্বর বলি, সানস্ক্রিন। 1 2 3 সানস্ক্রিন, মানে এটা এত জরুরি। আপনি যদি একটা মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড সানস্ক্রিন, এবং অনেকের সানস্ক্রিন নিয়ে কতগুলো মিথ আছে, যারা মেঘলা দিনে লাগান না, এটা ভুল। মেঘলা দিনে বেশি রিফ্লেকশন হয়, সে বেশি লাগাতে হবে। অনেকে রান্না করছেন মাইক্রো ওভেন বা এমনি গ্যাস, এতে কিন্তু মহিলাদের অনেকে বলেন আমি বাইরে বেরোচ্ছি না, তাও আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই রান্না, কুকিং, মাইক্রো ওভেন রেঞ্জে ভীষণ আল্ট্রাভায়োলেট। তো এইটা আপনাকে সবসময় সানস্ক্রিন ইউজ করতে হবে। আজকাল ধরুন অনেকেই করোনার সময় অনেকে বাইরে বেরোননি, কিন্তু স্কিন খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে কন্টিনিউয়াস, তারা ধরুন অনেকে ওয়ার্ক ফ্রম হোম করেছে, এই যে টিভি কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, করছে, তাদের ব্লু লাইট, ইয়েস, এখনকার সানস্ক্রিনের মধ্যে ব্লু লাইট প্রোটেক্টরও আছে, এবং ব্লু লাইট বলে আলাদা সানস্ক্রিনও আছে। তো সেইটা আপনাকে ইনডোরে ইউজ করতে হবে, এইটা না হলে। এবং আমাদের বেশ কিছু পেশেন্ট, মেজরিটি পেশেন্ট বলতে পারি, তারা শুধু একটা সানস্ক্রিন লাগিয়ে তার স্কিনটাকে খুব খুব ভালো রেখেছে। আর এই সানস্ক্রিনের বৈজ্ঞানিক উন্নতিটা খুব বেশি হয়েছে রিসেন্ট কয়েক বছরে, এবং সব রকম প্রায় ইন্ডিয়াতে পাওয়া যায়। তো এইটা ফার্স্ট। তার সঙ্গে আপনি একটা ময়েশ্চারাইজার, কারণ ময়েশ্চারাইজার শুধু কিন্তু ড্রাই কমায় না, আমাদের স্কিনের একটা বেরিয়ার ব্যাপার আছে। বেরিয়ার মানে বাইরে ধুলো বালি জীবাণু, একে স্কিন প্রোটেকশন দিচ্ছে। স্কিনের অনেক কাজ বললাম, একটা হচ্ছে বেরিয়ার ফাংশন, মানে স্কিন বাইরের জীবাণু, বাইরের ধুলোবালি, বাইরের ডাস্টকে প্রোটেকশন দিচ্ছে। এই বেরিয়ার ফাংশনটা স্কিনে নষ্ট হয়ে যায় অনেকের, এবং অতিরিক্ত প্রসাধন তার একটা বড় কারণ। তো আমরা একটা ময়েশ্চারাইজারের মধ্যে এখন শুধু যে ড্রাই স্কিনে আছে তা না, আমার স্কিনের বেরিয়ারটাকে রিপেয়ার করছে এখনকার আধুনিক ময়েশ্চারাইজার। তো এই বেরিয়ারটা যদি আপনি রিপেয়ার করতে পারেন, তাহলে স্কিনটা আপনার নর্মাল। অনেকে ময়েশ্চারাইজার লাগাতে ভুলে যান, অনেক কিছু লাগান, কিন্তু তার স্কিন কিছুতেই ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। ময়েশ্চারাইজার ফার্স্ট, স্কিনকে হাইড্রেট করতে হবে। এই হাইড্রেট করার জন্য ময়েশ্চারাইজারের মধ্যে ওয়াটার দেওয়ার ব্যাপার আছে। তো আপনি স্কিনকে হাইড্রেট করলে আপনার স্কিনটা ফ্রেশ হচ্ছে, আর তার সঙ্গে সানস্ক্রিন। আর অনেকে ফেস ওয়াশটা খুব হার্শ লাগান, খুব স্ট্রং ফেস ওয়াশ, এইটা কিন্তু ঠিক না। ফেস ওয়াশ শুড বি লাইট, খুব হালকা। অনেকে ভাবেন যে খুব আমি স্কিনটাকে জোরে ঘষে তুলবো, তা নয়। এটা আমি কিন্তু একটা লিভিং, আমার স্কিন তো একটা লিভিং জিনিস, তাকে আমি ওরকমভাবে ঘষতে পারি না। স্ক্রাবার টাবার অনেকে ইউজ করেন, তাতে কিন্তু স্কিন আরও বেশি রুক্ষ হয়ে যায়। তো আমরা এইটা বলবো। আর তার সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় একটা কথা হচ্ছে যে আমি সবটা বাইরে থেকে করতে পারি না, স্কিন আমার ভেতর থেকেও অনেক কিছু নিচ্ছে। তো আমাকে জল বেশি খেতে হবে, ফ্রুটস ভেজিটেবল বেশি খেতে হবে। তার মানে যে অনেক রাজকীয় খাবার খেতে হবে তা নয়। অনেকে এখন খুব বিদেশি সব ড্রাগন ফ্রুট টুট খাচ্ছে, এইগুলো আমাদের খুব এনকারেজ করি না। আমরা বলি নর্মাল, ধরুন পাকা ফল, যেমন পাকা পেঁপে, গাজর, এইগুলোর মধ্যে বিটা ক্যারোটিন থাকে। এই ক্যারোটিনটা আমাদের স্কিনকে ইন্টারনালি প্রোটেক্ট করে, এবং যেমন আমরা বাইরে সানস্ক্রিন লাগাচ্ছি, এই ক্যারোটিন হচ্ছে ইন্টারনাল সানস্ক্রিন। তো এর সঙ্গে সবুজ মানে ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, এই ধরনের খাবার খুব দরকার, যেটা কিন্তু আমার স্কিনকে হাইড্রেট করবে, স্কিনকে ভেতর থেকে মানে এনকারেজ করবে যে সে মডিফাই করবে। কিন্তু এই বেসিকের ওপর তার সঙ্গে আরেকটা বলা হয়, স্কিন ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। মানে স্কিন, আপনার হেলথ যেমন থাকবে আপনার স্কিন সেরকম থাকবে। মানে আপনার যদি ঘুম না হয় তাহলে স্কিন কিছুতেই ভালো থাকবে না, আপনার যদি স্ট্রেস থাকে স্কিন ভালো থাকবে না। তো অনেকে এগুলো বোঝেন না, অনেক কিছু করতে যান। আমরা বলি যোগাটা খুব দরকার, যোগা করলে একটা স্কিনের ইমপ্রুভমেন্ট খুবই হয়, যাতে স্ট্রেস ফ্যাক্টর আছে। আর তার সঙ্গে লাইট এক্সারসাইজ করা যেতে পারে। অনেকে জিম টিম করতে গিয়ে আবার অনেক কমপ্লিকেশন তৈরি করেন, চাচ্ছে আমরা লাইট এক্সারসাইজ বলবো। আর অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট খেয়াল রাখতে হবে। ডায়েট, অনেকের ওজন ওয়েট বেড়ে গেল,
তাহলে কিন্তু স্কিন ড্যামেজ হচ্ছে। তো এই ডায়েট ওয়েট এখনকার ইয়াঙ্গার জেনারেশনের ওই জাঙ্ক ফুড খাওয়ার খুব প্রবণতা, তারা গ্রিন ভেজিটেবল, তাদের বাবা মার কাছে যে আমরা যেটা শুনি, তারা গ্রিন ভেজিটেবলস খান না, তারা ফ্রুটস খান না, শুধু চিকেন খাচ্ছে। কিন্তু ওই ব্রয়লার চিকেনে তো এমনি ফ্যাটি লিভার টিভার প্রচুর হচ্ছে, স্কিনেও আমরা অনেক প্রবলেম দেখছি। এবং অনেকের অ্যাকনি, ধরুন এখন আগে আমরা অ্যাকনি পেতাম ধরুন 25-30 অবধি, কিন্তু এখন 30-এর পরে 40-45-এও প্রচুর অ্যাকনি, যেটাকে বলে অ্যাডাল্ট অ্যাকনি। তার দুটো কারণ, একটা হচ্ছে অনেকে কসমেটিকটা খুব ওভার ইউজ করেন, তিনি নিজে মানে অয়েল, ধরুন অয়েলি কসমেটিক ইউজ করছেন, তার হয়তো স্কিনটা অলরেডি অয়েলি। আর একটা হচ্ছে তাদের ফুডটা ঠিক নয়, ডেয়ারি প্রোডাক্টস একটু কম খেতে হয়, একদম বারণ করছি না, আর জাঙ্ক ফুডে অবশ্যই বাড়ে। আর আরেকটা কারণে অ্যাডাল্ট অ্যাকনি আমরা খুব পাচ্ছি, মহিলা এবং পুরুষ, তাদের হচ্ছে অনেকের ওই এটা মানে মহিলা স্পেশালি, তাদের কিছু হরমোনাল ফ্যাক্টর থাকে, সেটা কিন্তু খুব রেয়ার, গাইনোকোলজিক্যাল প্রবলেম খুব রেয়ার পাই আমরা, বেশিরভাগ হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। তো বাইরে থেকে এইভাবে স্কিনকে যথেষ্ট ভালো রাখা যায়, যারা আমাদের কথা শোনেন তাদের স্কিন যথেষ্ট ভালো, তাদের ওই গ্লুটাথিয়ন অমুক তমুক যেগুলো নতুন হাইপ আসছে এগুলো করে, এবং ওটা করতে গিয়ে আপনার যে রিস্কটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু একটা বড় রিস্ক, এবং আমরা এগুলো কখনো হেল্প করি। বড় জোর কিছু লাগানোর ওষুধ আছে যেগুলো এখনকার দিনে পাওয়া যায়, এবং ডাক্তার যদি আপনাকে বলে আপনি আপনার স্কিনে বুঝে দেবেন, আপনি সেটা লাগাবেন, কিন্তু নিজের মতো আলটিমেটলি তো এগুলো ওষুধ। তো কোনো কসমেটিশিয়ানের কথায় বা কোনো রূপচর্চা কেন্দ্রের কথা এসব ইউজ করা উচিত না। স্যার এসপিএফ জিনিসটা বা ইউভি প্লাস প্লাস এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এসপিএফ মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। নর্মালি আমাদের এখনকার বেশিরভাগ সানস্ক্রিন 50, কিন্তু এখন কিছু আমাদের যেটা নরমাল ইউজ করব সেটা কত সেটা আমি এসপিএফ বলছি। হলে ভালো হয়? এখন এসপিএফ 50, 80, 90ও বেরিয়েছে। এখন সানস্ক্রিন মাখার একটা পদ্ধতি আছে, যতটা ঠিক করে মাখা উচিত আমরা সেটা মাখি না, মাখাটা অসুবিধা হয় কারণ একটা মুখে সাদা সাদা লেগে থাকে। যদিও এখনকার আধুনিক সানস্ক্রিনে অনেক সময় মুখে কিছু লাগানো থাকে, আমার মুখেও এখন লাগানো আছে, কিন্তু আমি কেউ বলছে না যে আমি সানস্ক্রিন মেখেছি। তো সেরকম সানস্ক্রিন এখন অ্যাভেলেবেল। কিন্তু আপনি যেটা বলছেন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এতটা লাগে না, 30-তে হয়ে যায়, কিন্তু আমরা যে অ্যাডিকুয়েট মাখতে পারি না, যতটা মাখলে মুখটা সাদা, বিদেশে দেখবেন পুরো মুখ সাদা করে লোকে বেরোয়। আমি একবার মায়ানমারে গেছিলাম, ওখানে মহিলারা যারা রিসেপশন বা এতে আছেন সবাই একটা ওখানে অদ্ভুত একটা চন্দনের মতো জিনিস পাওয়া যায়, সবাই মুখে খুব পেস্টের মতো মেখে বসে আছেন। এটা কিন্তু সানগার্ড, এগুলো আমাদের এই জোল্ড, নতুন কিছু নয়। কিন্তু আমরা যেহেতু সানস্ক্রিনটা ততটা মাখতে পারি না, তো 50 যদি লাগাই, কম মাখলে আলটিমেটলি ওই কাজটা 20-30-র মতো হচ্ছে। তো আমি রেকমেন্ড করব 50। কিন্তু যদি পাহাড়ে বা সমুদ্রের ধারে ছুটিতে যান বা কোনো কাজে যান, তাহলে কিন্তু এখন 80ও পাওয়া যায়, সেটা ব্যবহার করা যায়। কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে, শুধু এসপিএফ লোকে দেখেন, এটা দেখবেন লেখা থাকে সানস্ক্রিনে পিএ ফ্যাক্টর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পিএ ফ্যাক্টর যদি 3+ হয়, 4+ হয়, এটাও দেখতে হবে, এসপিএফ এর সঙ্গে এটাও দেখতে হবে। তো এই প্লাস পিএ ফ্যাক্টরটা দেখতে হবে, প্লাস এসপিএফ। কিন্তু একটা জিনিস মনে রাখুন যে অনেকেই কিন্তু আমাদের দেশে, বিশেষ করে যারা একটা লোয়ার সোশিওইকোনমিক, তারা কিন্তু সানস্ক্রিন বেশ কস্টলি, কিনতে পারেন না। তো তারা কি করবেন? তারা কিছু লাগাবেন না। তাদের আমরা বলি অয়েল ফ্রি ক্যালামাইন, যেটা পাওয়া যায় অনেক, অয়েল ফ্রি ক্যালামাইন, অয়েলি ক্যালামাইন, আমি ওইটা ট্রেড নেমটা বলছি না, কিন্তু ল্যাক্টোক্যালামাইন আমরা করে পছন্দ করি না, কারণ ওটা একটু অয়েলি, অনেকের ব্রণ বেরোয়। অয়েল ফ্রি ক্যালামাইন আছে যেটা ওয়াটার বেস, সেইটাও কিন্তু তার মধ্যে জিঙ্ক অক্সাইড আছে, ওটা কিন্তু যথেষ্ট ভালো সানস্ক্রিন। যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য কিন্তু, সাধারণ মানুষের জন্য ওটা খুব ইম্পর্টেন্ট। আর যারা সেটাও পারবেন না, শুধু পাউডার মাখুন, মানে পাউডারের মধ্যেও যে বেসগুলো আছে সেটা কিন্তু সানস্ক্রিন। এবং আমাদের গরমের দেশে খুব ঘামে, অনেকে পারেন না, যদিও মানে ভালো সানস্ক্রিন অ্যাভেলেবেল যাতে ঘাম হয় না, কিন্তু সেটাগুলো খুব দামি। তো সাধারণ মানুষের জন্য আমরা এই পাউডার বা ওয়াটার বেস ক্যালামাইন বলবো। আর অনেকে ভাবেন যে সানস্ক্রিন মাখলে আমি সেফ, তা নয় কিন্তু। আমার একটা ফুল প্রোটেকশন, যদি সমুদ্রের ধারে যাই জামা কাপড়ও লাগবে, আমার একটা ক্যাপও লাগবে, একা সানস্ক্রিন পারবে না, ওই বাইরের অতটা আল্ট্রাভায়োলেট লাইট। আর 2 নম্বর হচ্ছে যে আমাকে শুধু সানস্ক্রিন মাখছি সকালে একবার, তারপর সারাদিন রোদে ঘুরছি, এর কিন্তু এফেক্ট হবে না, আমাকে মিনিমাম আরও 1-2 বার মাখতে হবে। আর আগে যেগুলো বললাম, ইনডোরেও খুব দরকার, আউটডোর শুধু না, ইনডোরও দরকার স্কিন ভালো রাখতে গেলে। সুতরাং সানস্ক্রিন 50 হলে ভালো, না অ্যাফোর্ড করতে পারলে 30 কিনুন, কিন্তু লাগবে। আর একদম না পারলে আপনি ওই দুটো করুন, পাউডার অথবা অয়েল ফ্রি, মানে অয়েল ফ্রি।
অনেককে বলতে শোনা যায় যে বেশিক্ষণ সানস্ক্রিন মুখে লাগিয়ে রাখলে ইলাস্টিসিটি নষ্ট হয় স্কিনের, এটা কি একদম মিথ? ভুল কথা, উল্টো। ও সানস যদি আপনার আল্ট্রাভায়োলেট বা এই যে টিভি কম্পিউটারে যদি আপনি রেগুলার মুখে পড়ে, তাতেই স্কিনের ইলাস্টিক টিস্যুটা নষ্ট হয়ে যায়। আল্ট্রাভায়োলেটই যেটা করে, বা ব্লু লাইটও করে। এটা দীর্ঘ লাগতে লাগতে মানুষের দেখবেন যারা সেলার, যারা জাহাজে কাজ করে, তাদের স্কিনটা একেবারে ইলাস্টিক টিস্যু নষ্ট হয়ে গেছে, সোলার ইলাস্টোসিস আমরা বলি। তো উল্টো, মানে সানস্ক্রিন মাখলেই বরঞ্চ আপনার ইলাস্টিক টিস্যু। সানস্ক্রিনের এমনি কোনো সাইড এফেক্ট নেই। অনেকের একটু পিম্পলস বেরোয় অয়েলি সানস্ক্রিন, তাদের ওয়াটার বেস সানস্ক্রিন আছে। আর 2 নম্বর হচ্ছে অনেকের সানস্ক্রিনে অ্যালার্জি হতে পারে, সেটা আজকালকার আধুনিক সানস্ক্রিনে কম, সেটা বুঝে ডাক্তারবাবুরা দেন। তো এইরকম সাইড এফেক্ট কিছু নেই। শুধু একটা প্রশ্ন যেটা অনেকে করেন, ভিটামিন ডিটা, তো আমাদের দেশে এতটা সানস্ক্রিন আমরা মাখি না, মোস্টলি তো মুখে মাখি, হাতে টাতে খুব একটা মাখি না। তো তাতে আমাদের ভিটামিন ডি তৈরি হওয়ার যে সূর্য আলোর যথেষ্ট ঢোকে। কিন্তু তাও যদি মনে হয় যে আপনি সানস্ক্রিন মাখছেন, সেক্ষেত্রে ভিটামিন ডি টেস্ট করে ভিটামিন ডি খেতে পারেন, ডাক্তার যদি বলে। কিন্তু আর সানস্ক্রিনের, আপনি স্কিনকে ভালো রাখা যদি একটা মন্ত্র আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সানস্ক্রিন। নাইট কেয়ার, এই সময় এখন যেমন ধরুন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সিরামের বর্তমান খুব ইউজ করছে মানুষজন। তারপরে একটা নাইট ক্রিম, রেটিনল, এগুলো সমৃদ্ধ যে সমস্ত নাইট ক্রিম যেগুলো বেরিয়েছে, এইগুলো কি সত্যি কোনোটা কার্যকর হ্যাঁ, হয়? এর মধ্যে বেশ কিছু জিনিস সায়েন্টিফিক। যেমন আপনি বললেন রেটিনল, রেটিনল সত্যি সত্যি স্কিনের যেটা ড্যামেজ, যেটা মানে ড্যামেজ হয়ে গেছে, সেটাকে কিছুটা রিজেনারেট করতে পারে। বা আমাদের যেটা বুড়িয়ে যাওয়া, মানে ওই যে বললেন ইলাস্টিক, মানে অ্যান্টি এজিং। হ্যাঁ, মানে আমাদের দু রকম বয়স আছে। একটা তো আমাদের নর্মাল বয়স, ধরুন কারোর বয়স 40, কিন্তু তার স্কিনটার বয়স 40 নাও হতে পারে, তার স্কিনের বয়স 50 হয়ে যেতে পারে। আচ্ছা। কারণ সে ছোটবেলা থেকে কোনো আল্ট্রাভায়োলেট প্রোটেকশন নেয়নি। যারা ধরুন বোরখা পরেন যেসব মহিলারা, তারা যখন আমাদের স্কিনটা দেখান, মুখের স্কিনটা আমাদের চেম্বারে, তাদের স্কিনটা অসাধারণ সুন্দর। যেহেতু ছোট থেকে তারা বোরখা, আমি বোরখা পরা এনকারেজ করছি না, কিন্তু তাদের স্কিনটা ড্যামেজটা হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে এখন দেখবেন মহিলারা যারা বেশি রোদে করে শুধু সানস্ক্রিন একদম অনলাইন পাওয়া যাচ্ছে, ইউজ করছেন, আমরাও পেশেন্টদের বলছি, একটা এরকম ছোট লম্বা, এক্স্যাক্টলি, মানে ফেস থেকে ঝুলছে, এটা অনেকটা আপনাকে কিন্তু ওই বোরখার মতো কাজ করছে। তো সেই জন্য যেটা কথা, যে আপনাকে রেগুলার ওই প্রোটেকশনটা দরকার। প্রোটেকশনটা করলে আপনার, ধরুন আমি যেটা বলতে যাচ্ছিলাম, 40 বছরে আপনার স্কিনের বয়স 50-60ও হয়ে যেতে পারে যদি আপনি ছোট থেকে কেয়ার নেন। এখন ওদের দেশে 2 বছর থেকেই সানস্ক্রিন মাখছে ছোট, তবে সেটা ফিজিক্যাল সানস্ক্রিন বাচ্চাদের, মানে স্কুল যেই শুরু করছে তখনই তার সানস্ক্রিন শুরু করছে। তবে বাচ্চাদের সানস্ক্রিন কিন্তু আলাদা, সেটা বড়দের সানস্ক্রিন লাগানো যাবে না 12 বছর। তো যাই হোক, এই যে স্কিনটাকে আপনি, আবার অনেকের এমন হতে পারে 40 বছর বয়স, তার স্কিনের বয়স হয়তো 25 আছে, তার কারণ কি, সে ছোট থেকে স্কিনকে প্রোটেক্ট করেছে আল্ট্রাভায়োলেট থেকে। তো এই যে ইলাস্টিক টিস্যু ড্যামেজটাকে সে রোধ করেছে। তো এই রেটিনল, সেটা রেগুলার ইউজ করলে অনেকটা করতে পারে। তবে রেটিনলের কোয়ালিটিটা ভালো হওয়া উচিত। সেটা কোনো ত্বকের ডাক্তারবাবু আপনাকে বেছে দিতে পারেন যে কোন রেটিনল ভালো। রেটিনল বাজারে প্রচুর, মানে কসমেটিক কোম্পানি আছে, মেডিকেল কোম্পানি আছে, তো আমরা মেডিকেল কোম্পানি প্রেফার করবো, কারণ অনেক স্ট্যান্ডার্ড। আর রাত্রে আপনি যেটা বললেন যে রাতে ফার্স্ট একটা ফেস ওয়াশ তো করা যেতে পারে, কিন্তু লাইট ফেস ওয়াশ, খুব হার্ডস কিছু না। যাদের খুব অয়েলি স্কিন, তারা একটা স্যালিসাইলিক ফোম ফেস ওয়াশ করতে পারেন গরমকালে। তাও কিন্তু এই বসন্তকালটা একটু বাঁচিয়ে পরের মাস থেকে করা যেতে পারে। এই সময়টা স্যালিসাইলিক করলে একটু ড্রাই হয়ে যাবে, গরমকালে করতে, মানে পরের মাস থেকে করতে পারেন। আচ্ছা, এবার করার পরে একটা ফার্স্ট ময়েশ্চারাইজার, আপনি যাই করুন, সেরাম লাগান, রেটিনল লাগান, ভিটামিন সি লাগান, আগে আপনাকে বেস ময়েশ্চারাইজার করতে হবে। ময়েশ্চারাইজার ফার্স্ট, এটা স্কিনের বেসিক। তার ওপরে এবার আপনার স্কিন যেরকম, সেটা খুব আর্লি এজে মানুষ করছে, আমরা খুব পছন্দ করি না। 20-25-এ দরকার নেই, 30-35-এর পর থেকে এগুলো সাধারণত লাগে। রেটিনল অনেকে অল্প বয়সে শুরু করছে, আমার মনে হয় না এগুলো কোনো কারণ আছে। সেক্ষেত্রে আপনি ভিটামিন সি কিছু সিরাম আছে স্ট্যান্ডার্ড, মেডিকেল হলে ভালো। সব ভিটামিন সি ভালো এটা বলা যাবে না, সেটা কিছুটা আমাদের স্কিনকে রিজেনারেট করে, পিগমেন্টেশনও কমায়। আর রেটিনল, এটা ইউজ করে যেতে পারে। আরও কিছু কিছু এসছে, কিন্তু সেগুলো প্রত্যেকের স্কিনে শ্যুট নাও করতে পারে। তো একদম রুটিন করতে হবে এমন কথা নয়। আপনি যদি কিছু না করেন, এবং যদি এগুলো আজকাল যথেষ্ট কস্টলি, সেরাম, রেটিনল সবই খুব কস্টলি, যদিও মানুষ এগুলো দেখছি খুবই খরচা করছেন। তো যদি এগুলো কেউ খরচা করতে না পারেন, তা রাতে একটা লাইট ফেস ওয়াশ করে লাইট একটা ময়েশ্চারাইজার লাগিয়ে, লাইট ময়েশ্চারাইজারটা কিন্তু আমরা বলবো,
অ্যাবভ 30 প্রত্যেকেই রাতে একটা ময়েশ্চারাইজার লাগাবেন। টোনিং লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ময়েশ্চারাইজার লাগবেই, এবং সেটা একটু লাইট ময়েশ্চারাইজার ভালো। এবং আরেকটা জিনিস, অনেকে এর কাছে শুনছেন, ওই বিজ্ঞাপনে দেখছেন, ওই রিলসে দেখছেন, এইগুলো ঠিক না। মানে ধরুন আপনার স্কিন একটা জিনিস শ্যুট করে, ধরুন আমি 5 জন বন্ধুর সঙ্গে কথা বলতে পারি, কিন্তু 10 জন অচেনা লোকের সঙ্গে তো কমফোর্টেবলি কথা বলতে পারবো না। স্কিনও সেরকম কমফোর্ট ফিল করে না। আপনি আজকে একটা নতুন প্রোডাক্ট, স্কিনের অনেক, স্কিন খুবই একটা মানে সেন্সিটিভ অর্গান। তো আপনি কালকে একজনের কথা শুনে একটা শুরু করলেন, আমরা দেখেছি এতে প্রচুর, এবং যারা এটা বেশি করেন তাদের কিন্তু স্কিন আলটিমেটলি কিছুই শ্যুট করে না, মানে স্কিনের একটা হাইপার সেন্সিটিভ বারবার চেঞ্জ করে তারা। হ্যাঁ, এবং আমরা দেখেছি তারপর আমাদের কাছে যে প্রবলেম আসছে যে আমার কিচ্ছু শ্যুট করছে না, মানে একটা নর্মাল ময়েশ্চারাইজার, এটা হচ্ছে ওভার ইউজ করেছেন প্রোডাক্টগুলো, আর স্কিন এখন কোনো কিছুই নিতে পারছে না। তো আমরা বলি যে আপনার যা পছন্দ, আপনার যেটা স্কিন এতদিন ধরে, মানে নতুন লোকের কথায় নতুন জিনিস করবেন না। এটা প্রত্যেকে, যেমন এই রবীন্দ্রনাথের কথা এখানে আমরা বলি, আমি বলি অন্তত, যে রবীন্দ্রনাথ বলেছেন স্টাইলটা হচ্ছে মুখশ্রী আর ফ্যাশনটা হচ্ছে মুখোশ। তো মুখোশে বিশ্বাস না করে আমাদের মুখশ্রীতে বিশ্বাস। তো আপনি যদি একটা স্টাইল করে ফেলেন যে আমি এই সানস্ক্রিন, এই ময়েশ্চারাইজার, বা আপনার যদি এফোর্ড করা হয়ে থাকে ভিটামিন সি লাগাই, এইটা আপনি কালকে আবার আরেকজনের কথা শুনে বললেন ওটা ভালো, এটা রোজই আসছে, রোজই মেডিকেল কোম্পানিও আনছে কসমেটিক, এটা কিন্তু আলটিমেটলি আমাদের স্কিনের এই ওভার ইউজে আমরা দেখছি স্কিনের অনেক নতুন নতুন প্রবলেম হচ্ছে, যেগুলো হয়তো ওদের হতোই না তো সেই ভদ্রমহিলাদের। তো এটাই মোটামুটি আমাদের মানে বেসিক কথা। স্যার, এই যে আমরা এতগুলো জিনিস জানতে পারলাম, বসন্তকালে দেখা যায় যে ব্রণ আর অ্যালার্জি প্রচুর বেড়ে যায়, মানে বোলপুর এলাকাতে যারা থাকে সেটা হতে পারে পোলেন অ্যালার্জি হোক বা ডাস্ট অ্যালার্জি হোক, কিন্তু খুব বেশি মানুষ বেশি ভোগে। এইটা নিয়ে যদি কিছু বলেন। না, আসলে যেটা খুব ঠিকই বললেন, একটা হচ্ছে ফার্স্ট, এই সময় যেহেতু স্কিন হঠাৎ ড্রাই থেকে অয়েলি হতে শুরু করেছে, তো এই সময় স্কিনের রিয়াকশন প্যাটার্নটা ডিফারেন্ট। তো সেই জন্য অনেক সময় এই সময় আমরা অ্যালার্জি পাই, আর অনেকে প্রোডাক্টগুলো ঠিকমতো চুজ করতে পারেন না, মানে ওটা খুব ড্রাইং একটা প্রোডাক্ট লাগিয়ে ফেলেন, কিন্তু এখন স্কিন অতটা অয়েলি হয়নি, আর পরের মাসে হবে। তো এই জন্য প্রথমেই যেটা আমি বলেছি যে আপনাকে খুব মানে কনসাসলি আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এইটা ইউজ করতে পারবো, তাহলে আমার মুখটা রিয়াক্ট করবে না। আগের বছর এই সময় কি ইউজ করেছিলেন সেটা ভেবে নিয়ে করুন। এই সময় যেটা বললাম, ওয়াটার বেস ক্যালামাইন যদি কেউ রাতে করেন, ড্রাই হয়ে যাবে, করতে গেলে তার সঙ্গে ময়েশ্চারাইজার মিশিয়ে করতে হবে। তাহলে মানে স্কিনে শুধু অ্যালার্জি না, ইরিটেশন প্রচণ্ড হয়, ইরিটেশনটা বেশি হয় অ্যালার্জির থেকে। আর পিম্পলস হয় কারণ ওই হঠাৎ ওই বললাম ঠান্ডা থেকে গরম এসছে, তো এমন প্রোডাক্ট লাগাচ্ছেন যে জন্য পিম্পলস বেড়ে যাচ্ছে। তো এইটা মানুষকে বুঝে চুজ করতে হবে যে আমি এটা করব। আর যেটা খুব বড় কথা বললেন, এইটা পোলেন অ্যালার্জি, এই সময় বেশ কিছু পোলেন, মানে এই বোলপুর অঞ্চলে ছাতিমটা সবচেয়ে আমাদের কমন, ছাতিমে প্রচণ্ড অ্যালার্জি। আমরা টেস্ট করি, অ্যালার্জি প্যাচ টেস্ট বলে একটা জিনিস আছে, বা প্রিক টেস্ট করি, তাতে আমরা অনেকেরই ছাতিম অ্যালার্জি পাই। এই এলাকার, এই বোলপুরের আশেপাশের লোকেদের এই ছাতিম অ্যালার্জি, অনেক ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রচুর ছেলে মেয়েদের আমরা এই পোলেন অ্যালার্জি পাই। আর আরেকটা জিনিসও অদ্ভুত হয়, একটা তো অ্যালার্জি হয়, আর একটা হচ্ছে ফটো সেন্সিটিভ বাড়ে। মানে ধরুন সেই পোলেন আমার মুখে লাগলো, তারপর আমি রোদে বেরোলাম, আমার স্কিনটা রিয়াক্ট করলো, এটাকে ফটো অ্যালার্জি বলে, মানে সেটা ওই ওই পোলেন থেকে হচ্ছে। এবং আরেকটা এই সময় থেকেই শুরু হয়, যেটা সারা ভারতবর্ষেরই প্রবলেম, শুধু বোলপুর নয়, সেটা হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়ামটা এই সময় থেকে বাড়তে থাকে, এবং পুরো বর্ষাকাল জুড়ে সেই অক্টোবর অবধি এটা চলে, এবং এর থেকে প্রচুর মানুষের পার্থেনিয়াম হচ্ছে কমনেস্ট ট্রি যার থেকে অ্যালার্জি। এটা তো যারা ট্রেনে যাতায়াত করে, না না, ট্রেন না, ওইটা ভুল আইডিয়া, ওইটা ভুল আইডিয়া। আপনি যে কোনো, আমি এই ক্যাম্পাসের বাইরে বেরোলো ওই পার্থেনিয়াম পাবো। এই ক্যাম্পাসটা সুন্দর সাজানো হয়তো হয়নি, কিন্তু বাইরে যদি বেরোন ওই রাস্তার ধারে, শুধু ট্রেন লাইন না, ওটা মানুষ ভাবে, আমি যে কোনো জায়গায় আপনাকে পার্থেনিয়াম দেখাতে পারি। এমনকি শহরে, বোলপুর শহরে, কলকাতা শহরে রাস্তার ধারেও অত একেবারে গাছ নেই, কিন্তু কিছু আছে। এবং অনেকে ওই সাদা সাদা ফুল, তো অনেকে এমনকি পুজোর ফুলের মধ্যেও ওটা নিয়ে চলে আসে। এবং একটা অদ্ভুত, অনেক দূর থেকে 8-10 ফুট 15 ফুট দূর থেকেও কিন্তু ওই পোলেনটা বাতাসে ভাসছে। এবং অনেকভাবে ওই পোলেন্স, ধরুন এই যখন আমাদের ধান গম এগুলো হচ্ছে, তার সঙ্গেও কিন্তু ওটা মিশে যাচ্ছে, ওগুলো বাড়িতে ঢুকছে, মানে ডাস্টের সঙ্গে ওটা মিশছে। তো পার্থেনিয়াম থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি আমাদের স্কিনে, তো প্রচুর অ্যালার্জি, এয়ারবর্ন অ্যালার্জি বলে,
বা ফটো অ্যালার্জিও বললাম। তাছাড়া অনেকে পার্থেনিয়াম ঢুকে প্রচুর শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবলস, অ্যাসমার মতো হয়, এবং অনেকেরই এই পার্থেনিয়াম রিমুভ করলে কিন্তু সেটা সেরে যায়। তো এই সময় বাড়ার একটা বড় কারণ, এখানে তো ছাতিম, পার্থেনিয়াম খুব বড়, কারণ এই সময়টা কি শীতকালে পার্থেনিয়াম কমে যায়, এই সময়টা কিন্তু বাড়ে। গভর্নমেন্ট থেকে আগে অনেক প্রজেক্ট করা হয়েছিল, পার্থেনিয়াম কিন্তু কাটলে আরো বাড়ে, সেই জন্য গভর্নমেন্ট থেকে আগে ওটাকে ওই পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু সেটা এখন প্রজেক্ট খুব বেশি অ্যাক্টিভ তো আমরা দেখি না। আর অনেক সময় আমরা বলি পোড়ালে তো ওই জায়গার জমিটা খারাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে। না, ওপর দিকটা পড়ালে হবে না, এটা গভর্নমেন্টের একটা প্রজেক্টই ছিল। আর একটা জিনিস ওরা করতো, কেরোসিন স্প্রে করতো, কিন্তু কাটলে কেরোসিন স্প্রে করলে অনেকটাই কমে। গভর্নমেন্টের এটা একটা ডিপার্টমেন্টই আছে যাদের কাজ এই পার্থেনিয়াম, সারা ভারতবর্ষেরই, কিন্তু সামাও এখন মাঝে মাঝে সেটা কাজ হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু পার্থেনিয়াম রয়ে গেছে, আমরা দেখতে পাই আর কি, যথেষ্টই দেখতে পাই। এটা হচ্ছে মোটামুটি কথা। আমরা কথা বললাম যে ত্বককে সুস্থ রাখতে খাবারের রেকমেন্ডেশন আপনি বললেন। স্যার এই যে সামনেই ধরুন একটা পার্থেনিয়ামের সঙ্গে মিস করলাম সানফ্লাওয়ার, এই সূর্যমুখী এই সময় থেকে বাড়ে। আচ্ছা, পার্থেনিয়াম আর সানফ্লাওয়ার একই গ্রুপের। সানফ্লাওয়ার ওই যদি ফুল হয় সেখান থেকে অনেকে বাড়ে, আর সানফ্লাওয়ার অয়েল আমরা খাই মাঝে মাঝে, সেই অয়েলেও কিন্তু যাদের এই পার্থেনিয়াম বা সানফ্লাওয়ার অ্যালার্জি তাদের খাওয়া উচিত না, তাদের কিন্তু অ্যালার্জি বাড়বে। সামনেই স্যার দোল আসছে, দোলের সময় তো মানে ডার্মাটোলজিস্টের চেম্বারে তারপরে তো পুরো ভর্তি, তো এই সেফলি দোল কি করে খেলতে পারবে? মানে আবির, তারপরে ধরুন আবার অনেকে কাঁচা রঙও খেলে, তো সেই তারপর তো ঘষা মাজা করে না, আমাদের প্রথম কথা হচ্ছে যে শুকনো রং খেলুন, ড্রাই রং, ড্রাই আবির সাধারণত ক্ষতি করে না। তবে সেই আবিরটা আপনি কাউকে যখন দেবেন তাকে বলে দেবেন যে আমি দিচ্ছি, পেছন থেকে দেবেন না, তাতে অনেক সময় চোখ ফোকের মধ্যে আবির ঢুকে গিয়ে অনেক ক্ষতি করতে পারে, স্কিনের ওপর অনেক বেশি লেগে গেলে স্কিনে অনেক ড্যামেজ হয়। আর 2 নম্বর হচ্ছে অল্প করে মাথায় দিন, সামনে থেকে দিন, বলে দিন। আর যেটা ওয়াটার বেস যেগুলো পিচকিরিতে বা দেওয়া হয় সেইগুলো আমরা বারণ করি, তার কারণ হচ্ছে, বা বেলুনে করে, বাচ্চাদের তো বিশেষ করে, কারণ ওগুলো করলে নাকে মুখে জল অনেক বেশি যায় এবং সেটা অনেকটা স্কিনে লাগছে, এবং অনেকেরই ওই যাদের সেন্সিটিভ স্কিন অনেকেরই অ্যালার্জি আছে কিন্তু ওই রঙে অনেক। আর একটা প্রবলেম হচ্ছে এখনকার রং কিন্তু সেই আগের মতো আমরা পাচ্ছি না, প্রচুর রং আছে যার মধ্যে অনেক কেমিক্যাল মেশানো হচ্ছে, তো সেইটা আমাদের কসাসলি আমার মনে হয় ওয়াটার বেস রং রাখালেই ভালো। আর এছাড়া তো জানেন অনেকে সেই বিভিন্ন কালার, কালো আলকাতরার মতো রং, বাদুরের রং, এগুলো তো অত্যন্ত ডেঞ্জারাস, পুরোটাই কেমিক্যাল, এনামেল কালার, সে তো ওঠাতে বোধহয় 1 মাস লেগে যায়। আমার এরকম পেশেন্ট দেখা আছে, ওরকম লাগিয়ে কলেজের স্কুলের মেয়েরা এসছে, তারপর তার স্কিন আমাদের মানে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তার স্কিনটা নর্মাল করতে। তো এইটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে আগে মানে যাদের একটু সেন্সিটিভ স্কিন তারা বুঝে খেলবেন, যাদের অ্যাটোপিক বলে আমরা একটা ব্যাপার বলি, মানে যাদের একটু অ্যালার্জি স্কিন, তাদের দোল খুব কম খেলা উচিত, তাদের স্কিন একটুতেই প্রবলেম হয়, মানে খুব ভুগতে হয়। আমরা প্রথমে বলি একটা, অনেকে অয়েল লাগাতে বলেন, আমি খুব একটা অয়েল লাগাতে বলি না, আমি একটা অয়েল লাগিয়ে দোল খেলতে বলেন অনেকে বলেন, কিন্তু আমার এই গরমের দেশে অয়েল আর এই অলরেডি দোল তো বেশ গরমে, অয়েলে আরো অন্য প্রবলেম। না, বোরোলিনও নয়, আমি বলি একটা হালকা লাইট ময়েশ্চারাইজার লাগিয়ে খেলুন। খুব অয়েলি লাগানোর জন্য ব্রণ বেরিয়ে যাবে, কিন্তু শুধু দোল না, ওইটার জন্যই ব্রণ বেরিয়ে যাবে। তো আমি বলি যে একটা হালকা ময়েশ্চারাইজার, আর যদি রোদের মধ্যে খেলেন সানস্ক্রিনটাও মেখে নেবেন, তাহলে এটা বেস রইলো। আর ওটা ক্যালামিনের বেস মুখে করে রাখতে পারেন, তাহলে একটু প্রোটেকশন থাকবে। আর এবার হচ্ছে দোল খেলা হয়ে যাবার পর অনেকে যেটা করেন, প্রথমেই একটা স্ট্রং সোপ দিয়ে ওঠাতে যান, এটা অত্যন্ত খারাপ, এতে আরো স্কিন ড্যামেজ হলো। যেমন মেকআপও অনেকে খুব স্ট্রং সোপ দিয়ে ওঠেন, একদম নিয়ম না। আমি বলি প্রথমে এটা হালকা ময়েশ্চারাইজার দিয়ে ওঠাতে। যারা রেগুলার মেকআপ করেন, অভিনয় করেন, তারা তো অনেকেই আমাদের কাছে এই প্রবলেম নিয়ে আসেন। আমি প্রথম বলি একটা হালকা ময়েশ্চারাইজার দিয়ে তুলুন, তারপরে একটা মাইল্ড সোপ বা ফেস ওয়াশ ইউজ করুন। সেরকম দোলটা মানে দোলের পরে রংটাকে প্রথমে আপনি একটা ময়েশ্চারাইজার দিয়ে তোলার চেষ্টা করুন। অনেকে তেল দিয়ে তোলেন, কিন্তু তেল দিয়ে তুললে ওই প্রবলেম হতে পারে, পিম্পলস বেরিয়ে যেতে পারে। তো তোলার পর তারপর আপনি লাইট ময়েশ্চার, একটু রং থেকে যাবে, একদিনেই তুলতে যাবেন না। আর ঘষে তো একদম নয়, ঘষলে হয় কি ওর মধ্যে আরো স্কিনে ঢুকে গেল, আরো মানে ওই রংগুলো আরো স্কিনের ভেতরে যেতে পারলো, আপনি কিন্তু ক্ষতি নিজের করলেন। তো আপনি যখন দোল খেলেছেন আপনি অ্যাকসেপ্ট করে নিন 3-4 দিন, 1 সপ্তাহ থাকবে, জোর করে কালকের মধ্যেই সব রং তুলবো এই প্রবণতাটা করবেন না। এইটা করলে মানে আপনার স্কিনকে মানে যত না রং খেলা হয় তার পরের স্টেপে আরো ক্ষতি মানুষ করেন। আর কোনো একটা স্ট্রং জিনিস তারপরে লাগিয়ে ফেলেন, এগুলো একদম উচিত না। আর আরেকটা হচ্ছে যে যারা দোল, নিজে তো সাবধান হতে হবে, আর যারা দোল
রং দিচ্ছেন তাদের কিন্তু অনেকটা মানে আমি একজনের ক্ষতি করে ফেলতে পারি, এটা একটা আনন্দের খেলা, তো ক্ষতি করে ফেলতে পারি, এইভাবে রংটা দেবেন না। কারণ আমরা অনেক রকম জটিল সমস্যা এই দোলের পরে পাই, তো সেটা তাদেরই একটা মানে কর্তব্য। ঠিক আছে। স্যার, এই ঘরোয়া যদি উপাদান ব্যবহার করতে দেখা যায়, যেমন কাঁচা হলুদ মাখা, অনেকে কস্তুরী হলুদও মাখে, তারপরে দই, আটা ইত্যাদি বিভিন্ন রকম উপাচার, এইগুলোর মধ্যে দিয়ে কি মানে আমাদের ত্বকের কোনো রকম উন্নতি হয়? না, আমি উপকার হয় কিনা বলা খুব শক্ত, কারণ এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, মানে কোনো কোথাও এটা নিয়ে স্টাডি হয়নি, আমাদের দেশের জিনিস নিয়ে তো স্টাডি হয় না, ন্যাচারালি বলাটা খুব মুশকিল। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে ওই আবার সেই এক্সপেরিমেন্টের ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি যাই রাখুন, আটা লাগান বা দই লাগান, আপনি আপনার স্কিনকে এক্সপেরিমেন্ট করছেন, সেটা আপনি জানেন না। কারণ ধরুন অনেকের দই খেয়েও অ্যাসিড হয়, দই ভালো জিনিস, কিন্তু অনেকের তো সেটাও সহ্য হয় না। অনেকে ধরুন দুধ তো খুব ভালো জিনিস, কিন্তু অনেকে দুধ সহ্য হয় না। তো সেরকম আপনার স্কিন ওটা নিতে পারবে কিনা আপনি জানেন না, যতই সেটা ন্যাচারাল প্রোডাক্ট হোক। আমি চাইবো এগুলো আপনি খান, কারণ খেলে লিভার দিয়ে ফিল্টার হয়ে আপনার স্কিনে কিন্তু সেগুলো পৌঁছচ্ছে, যেটা আমরা এজ ওল্ড করছি। যতই তার মধ্যে খারাপ জিনিসটা লিভার ছাঁকনির মতো বাদ দিয়ে দিচ্ছে, স্কিনে আলটিমেটলি আসছে কিন্তু ব্লাড দিয়ে। আমরা যেমন এই ফ্রুটস খেতে বলছি, ভেজিটেবলস খেতে বলছি, এগুলো কিন্তু আলটিমেটলি স্কিনের জন্য বলছি। তো সেগুলো আপনি লাগিয়ে, আর একটা জিনিস মনে রাখুন যে স্কিনের বাইরে থেকে উপকার খুব একটা করতে পারবেন না। বাইরে যেটুকু মিনিমাম উপকার ওই সানস্ক্রিন, ওই ময়েশ্চারাইজার করবে, হালকা মেকআপ, কিন্তু তার বেশি উপকার বাইরে থেকে হবে না। স্কিন আসলে আমাদের বডিরই একটা ইন্টেগ্রাল পার্ট, তো তাকে যা কিছু করতে হবে ইন্টারনাল। আমি যোগা বললাম, কারণ কারোর ধরুন খুব স্ট্রেস, তিনি 1000টা কসমেটিক লাগিয়েও তিনি তার স্কিনে কোনো উজ্জ্বল্য আনতে পারবেন না, কখনোই পারবেন না। তো তাকে একটা যোগা মেডিটেশন করতেই হবে, এগুলো আমরা প্রথম বলি। তো সেই জন্য আমার মনে হয় এই বিভিন্ন মুখে, আমি তো এক্সপেরিমেন্ট জিনিসটা খুব কম করতে বলছি, নিজের স্কিনকে নিয়ে এক্সপেরিমেন্ট আরোই করা উচিত না, কারণ আমি জানি না দইটা সহ্য হবে কিনা, আটা সহ্য হবে কিনা, কিছুই জানা নেই। তো আমার মনে হয় ওগুলো করতে গিয়েও কিন্তু ব্রণ বেরোতে পারে বা কোনো র্যাশ বেরোতে পারে। তো আমার মনে হয় ওগুলো না করে ওগুলো ইউ টেক ইট ইন্টারনালি খান, সেগুলো ত্বকের জন্য খুব দরকার। আর তার সঙ্গে মিনিমাম প্রোডাক্ট আপনি ইউজ করুন। আর এই যে যেটা মহিলাদের মেকআপ তো করতে হয়, তো সেটাও বুঝে করুন যে আমার এইগুলো শ্যুট করে। মানে কেউ আজকে নতুন একটা বিউটি পার্লার বললে এইটা খুব ভালো, গোল্ড ফেসিয়াল, এ কিন্তু বিপদ আনতে পারে। মানে আমরা একটা এরকম ফেসিয়াল করে তারপরে 2 বছর ভুগছি, এরকম রুগীও দেখেছি। তো সেই জন্য আমরা সেটা বলবো যে আপনি নতুনত্ব যাবেন না, যা আপনি নিজে যে ফেসিয়াল হয়তো আগে করেছেন, আপনি জানেন এই ফেসিয়াল আপনার কোনো প্রবলেম করে না, আপনি সেটাই করুন। এটা হচ্ছে আমাদের মত। আমরা সবটাই স্যার শুনলাম। আমার শেষ প্রশ্ন, যে এই বসন্তকালে যেহেতু অনেক প্রোগ্রাম চলে, একটা যদি মিনিমাম রূপের, দেখতেও ভালো লাগবে, রূপচর্চাই বলতে পারেন, বা যদি একটা বলে দেন যে এই মেকআপটা তুমি করো, ছেলে মেয়ে যেটা সবাই করতে পারবে, সেরকম যদি না, একটু বলে একটা দেন। হচ্ছে প্রথমত একটা মেকআপ সবার জন্য নয়, এটা একটা বেসিক। না, বেসিক হলো প্রত্যেকের স্কিন আলাদা। যেমন যার খুব ড্রাই স্কিন তার একটা মেকআপ, যার খুব অয়েলি স্কিন একটা মেকআপ। তবে আমার বেসিক কথাগুলোই আবার প্রথম থেকে আমি রিপিট করছি। একটা সানস্ক্রিন প্রত্যেকের, সেটা যার স্কিন যেরম সেরম সানস্ক্রিন। যার ড্রাই স্কিন তার একটু অয়েলি সানস্ক্রিন, আর যার একটু অয়েলি স্কিন তাকে ওই বললাম ফিজিক্যাল সানস্ক্রিন বা লাইট সানস্ক্রিন। এটা ফার্স্ট। ময়েশ্চারাইজারটা ডিপেন্ড করছে তার স্কিন কতটা ড্রাই। যাদের স্কিন খুব অয়েলি তারা খুব গরমে কম মাখবেন, কিন্তু এখনো এই বসন্তে মাখতে হবে। সেটা একটু লাইটার ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি ময়েশ্চারাইজার নিতে হবে। এবং যাদের নর্মাল ধরুন 40 অ্যাবভ নর্মাল স্কিন, তারা কিন্তু নর্মাল ময়েশ্চারাইজার, তারা লাইটার ময়েশ্চারাইজার লাগাবেন। এটা ডিফার করবে। আর ফেস ওয়াশটা খুব লাইট হবে, খুব মাইল্ড হবে। খুব স্ট্রং ফেস ওয়াশ দিয়ে স্কিনকে উজ্জ্বল আনবে, এটা ভুল আইডিয়া। এতে আপনি স্কিনকে রাফ করছেন। এইটা হচ্ছে বেসিক। আর কসমেটিকের মধ্যে আমি পাউডারটা, আমাদের গরমের দেশে ড্রাই পাউডার বা ড্রাই কম্প্যাক্ট যেটা, সেটা কিন্তু ইউজুয়ালি অ্যালার্জি খুব কম করে, ইরিটেশনও খুব কম করে। আমাদের গরমের দেশের পক্ষে এটা অত্যন্ত ভালো মেকআপ। এটা সানস্ক্রিনেরও কাজ করে। আর যেটা আপনাকে আগে বলেছি অয়েল ফ্রি ক্যালামাইন, এটা কম টাকা এবং ভালো মেকআপ। আমাদের ইভেন ফিল্মে অভিনয় করে এরকম আমার বেশ কিছু পেশেন্ট আছে, তারা সেই সব মহিলারা আমার কথাই অয়েল ফ্রি মেকআপকে ইউজ করেন ইনস্টেড অফ ফাউন্ডেশন। তারা কিন্তু দিব্যি অভিনয় করে যাচ্ছেন। তো এইটা একটা অয়েল ফ্রি ক্যালামাইন তাদের জন্য ভালো জিনিস। আর ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, লাইট বলেছি। এরপর নিজের স্কিন বুঝে বা যদি প্রয়োজন হয় কোনো ত্বক বিশেষজ্ঞের মতামত নিয়ে তারপর ব্যবহার করতে। আর তার সঙ্গে ইন্টারনাল ব্যাপারটা খুব জোর দিচ্ছি,
ইন্টারনাল ফ্রুটস, ওয়াটার, এই সময় ওয়াটার খাওয়াটা বাড়াতে হবে। আর আমাদের দেশে জল কম খাওয়ার একটা খুব প্রবণতা আছে, ওয়াটারটা প্রচুর বাড়াতে হবে, আর তার সঙ্গে ফ্রুট ভেজিটেবল বাড়াতে হবে। ধন্যবাদ স্যারকে। আমরা ছিলাম ডক্টর সঞ্জয় ঘোষ স্যারের সাথে। আমরা ওনার থেকে শুনলাম যে আমাদের বসন্তকালে ত্বকের যত্ন, এই নিয়ে ছিল আমাদের বিশেষ আলোচনা। একই সাথে ওভারঅল আমাদের যে স্কিনকে ভালো রাখতে গেলে কি কি করণীয় উনি আজ আমাদের সঙ্গে ডিসকাশন করলেন, এবং প্রত্যেককে যেটা উনি বারবারই বলতে চাইছেন যে ইন্টারনাল আপনাকে ইনটেক বাড়াতে হবে, সেক্ষেত্রে গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস এগুলোর, এবং বেশি বেশি করে জল খাওয়া, এটা বারবার উনি পরামর্শ দিচ্ছেন। সানস্ক্রিন এবং সানস্ক্রিন কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই SPF এবং PA++ দেখে সেটা রেকমেন্ড করবেন। অতিরিক্ত যদি কিছু করেন সেটা করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ডাক্তারবাবুরা আমাদের সর্বদাই রয়েছেন, তাদের কাছে যাবেন। বিউটি পার্লারের কথায় শুনে আমরা অনেক সময় অনেক কিছু বদলে নিই, বা বিজ্ঞাপনের চমক দেখে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথায় অনেক কিছু নিয়ে থাকি। সেটা করার আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন। আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।